Hello everybody, I am Praloy Das and you all are welcome to our educational channel PD Educare, Education with Care. Here we try our best to discuss each of our topic in simple and lucid language because your comprehension is our satisfaction. Please watch the video up to the last and hit the like button, share it as much as possible and subscribe it to get the notification. Hopefully you all are fine today. So without wasting any time, let us start our today's topic. Our today's topic is Chaucer's contribution to English poetry. Chaucer's contribution to English poetry. ইংরেজি কবিতাতে চসারের অবদান. Write a note on Chaucer's contribution to English poetry. Geoffrey Chaucer has been called the father of English poetry. Geoffrey Chaucer has been called দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি. জিওফ্রে চসারকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ইংরেজি কবিতার জনক. চসারকে ইংরেজি কবিতার জনক বলা হয়. হি ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশ পোয়েট টু রাইট ইন এ স্টাইল অফ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ রেডিলি রেকগনাইজেবল টুডে. হি ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশ পোয়েট, তিনি ছিলেন প্রথম ইংরেজি কবি টু রাইট ইন এ স্টাইল অফ ল্যাঙ্গুয়েজ, সেই ধরনের একটা ভাষার স্টাইলে লেখার, হুইচ ইজ রেডিলি রেকগনাইজেবল টুডে, আজকে যেটা রেডিলিভাবেই রেকগনাইজেবল মানে যেটা পরিচিত, আজকে বর্তমানে যেটা পরিচিত সেই রকম একটা স্টাইলের ভাষায় লেখার প্রথম কবি হলেন চসার. চসার ইজ দ্য ফাউন্ডার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ. চসার ইজ দ্য ফাউন্ডার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ. চসার হলেন ইংরেজি সাহিত্য এবং ভাষা এর ফাউন্ডার. ফাউন্ডার মানে স্থাপক. চসার হলেন ইংরেজি সাহিত্য এবং ভাষার স্থাপক, ফাউন্ডার. হি ইজ দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তিনি হলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের জনক. হি ইজ দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ. এখানে যেমন ছিল দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, সিমিলারলি চসার ইজ অলসো দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ. সো চসার ইজ in one hand the father of English poetry and on the other he is the father of English language. While French was disappearing with the growth of patriotism in the rush of the national movement in the 14th century, there was no standard form of the new tongue to take the place. While French was disappearing, যেখানে ফরাসি ভাষাটা ডিসঅ্যাপিয়ারিং হয়ে যাচ্ছিল, উধাও হয়ে যাচ্ছিল, উইথ দ্য গ্রোথ অফ প্যাট্রিয়টিজম, এই দেশপ্রেমের বা দেশাত্মবোধের বৃদ্ধির সাথে সাথে, উইথ দ্য গ্রোথ অফ প্যাট্রিয়টিজম ইন দ্য রাশ অফ দ্য ন্যাশনাল মুভমেন্ট, এই জাতীয় আন্দোলনের সময়ে, ইন দ্য 14th সেঞ্চুরিতে, দেয়ার ওয়াজ নো স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য নিউ টাং, এই নতুন ভাষার কোনো স্ট্যান্ডার্ড ফর্ম ছিল না টু টেক দ্য প্লেস, এই জায়গাটাকে নেওয়ার. মানে এইখানে ব্যাপারটা দেখো যে আমাদের চসারের আগে তো ফ্রেঞ্চ পিরিয়ডটা ছিল, যে নরমান পিরিয়ড, অ্যাংলো নরমান পিরিয়ডে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল. তো যখন ইংলিশ পিপুলদের মধ্যে তাদের ন্যাশনালিস্টিক সেন্টিমেন্টটা গ্রো করলো, তাদের মধ্যে যখন ন্যাশনালিজম, জাতীয়তা বোধটা জেগে উঠলো, তাদের মধ্যে যখন দেশপ্রেমটা জেগে উঠলো, তখন এই ফরাসি ভাষাটা আস্তে আস্তে করে উধাও হতে শুরু করলো. এবং এই ফরাসি ভাষার যে স্থানটা ছিল, সেই স্থানটা নেওয়ার জন্য কিন্তু কোনো স্ট্যান্ডার্ড ফর্ম আসেনি তখনও অবধি, নতুন ভাষাতে, মানে ইংলিশ ভাষাতে কোনো স্ট্যান্ডার্ড ফর্ম তখনও আসেনি. ইংলিশ ওয়াজ ডিভাইডেড ইন্টু নর্দার্ন, সাদার্ন অ্যান্ড মিডল্যান্ড ডায়ালেক্টস. ইংলিশ ওয়াজ ডিভাইডেড, ইংলিশ বিভক্ত হয়েছিল, ইন্টু নর্দার্ন, সাদার্ন অ্যান্ড মিডল্যান্ড ডায়ালেক্টস, নর্দার্ন, সাদার্ন এবং মিডল্যান্ড ডায়ালেক্টসে. চসার চোজ অ্যাজ হিজ মিডিয়াম দ্য ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট. চসার তার মাধ্যম হিসেবে ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্টটাকে বেছে নিয়েছিলেন, দ্য ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট. And it was on account of his influence that the East Midland dialect attained the dignity of national language. And it was on account of his influence, এবং এটা তারই প্রভাবে, that the East Midland dialect, যে ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্টটা attained the dignity of national language, এটাই জাতীয় ভাষার মর্যাদাটা লাভ করেছিল, the dignity of national language. So which language or which dialect attained the dignity of national language? Obviously it is the East Midland dialect. Thus Chaucer is the first national English poet. এইভাবে চসার হলেন প্রথম জাতীয় ইংরেজি কবি. Chaucer is the first national English poet. So the Chaucer is endowed here. এখানে চসারকে দেখো যে টাইটেলগুলো দেওয়া হচ্ছে, the father of English poetry, the father of English language, and also he is the first national English poet.
এইখান থেকে দেখো যে হোয়াইল থেকে শুরু করে পোয়েট অবধি এটা উইদিন ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া হয়েছে, বিকজ কারো ক্ষেত্রে যদি এই নোটটা একটু লেন্দি মনে হয়, বড় মনে হয়, তাহলে কিন্তু এখান থেকে এটা তোমরা বাদ দিয়ে দিতে পারো, এই ল্যাঙ্গুয়েজ অবধি লিখে দিলেই হবে। তবে হ্যাঁ, এখানে দেখো অনেক সময় 2 মার্কসের যে শর্ট কোশ্চেন্সগুলো আছে সেই শর্ট কোশ্চেন্সগুলোও কিন্তু এখান থেকে রেডি করে নিতে হবে। যেমন যদি বলা হয় ধরো হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, চসার ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, চসার ইজ দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হু ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল ইংলিশ পোয়েট, চসার ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল ইংলিশ পোয়েট। In a similar way, which dialect attained the dignity of national language? East Midland dialect attained the dignity of national language. Okay. Chaucer's works are divided into 3 periods. Chaucer's works are divided into 3 periods. চসারের কাজগুলোকে 3টে পিরিয়ডে ভাগ করা হয়েছে: দ্য ফ্রেঞ্চ, দ্য ইটালিয়ান অ্যান্ড দ্য ইংলিশ। দ্য ফ্রেঞ্চ, দ্য ইটালিয়ান অ্যান্ড দ্য ইংলিশ এবং দ্য ইংলিশ, এই 3টে পিরিয়ডে চসারের কাজগুলোকে ভাগ করা হয়েছে। এটাও দেখো একটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে ইনটু হাউ মেনি পিরিয়ডস Chaucer's works are divided and what are they? Into 3 periods Chaucer's works are divided. Chaucer's works are divided into 3 periods and they are the French, the Italian and the English, এবং সেগুলো হলো the French, the Italian এবং the English. The classification is sound, but it would be a mistake to make a sharp division between the periods. The classification is sound. এই যে শ্রেণীবিভাগটা, এই ফ্রেঞ্চ, ইটালিয়ান এবং ইংলিশের যে শ্রেণীবিভাগটা, এই ক্লাসিফিকেশনটা সাউন্ড, এটা ভালো হয়েছে, বাট ইট উড বি এ মিস্টেক, কিন্তু এটা একটা ভুল হবে, টু মেক এ শার্প ডিভিশন বিটুইন দ্য পিরিয়ডস। এই পিরিয়ডসগুলোর মধ্যে যদি আমরা একটা শার্প ডিভিশন করি, মানে পূর্ণ একটা ভাগ করি, তাহলে সেটা কিন্তু ভুল হবে। পূর্ণ এই যে শার্প ডিভিশন বলতে কি না, ফ্রেঞ্চটা ফ্রেঞ্চ, ইটালিয়ানটা ইটালিয়ান, ইংলিশটা ইংলিশই, এইরকম যদি ওয়াটার টাইট কম্পার্টমেন্টে আমরা ভাগ করি, দেন ইট উড বি এ মিস্টেক। The French influence overflowed into the Italian, and the Italian influence is evident in the poems of the English period. The French influence, ফরাসি প্রভাবটা, the French influence overflowed into the Italian, এটা ইটালিয়ান পিরিয়ডের মধ্যে ওভারফলো হয়ে গেছে, অ্যান্ড দ্য ইটালিয়ান ইনফ্লুয়েন্স ইজ এভিডেন্ট, এবং ইটালিয়ান ইনফ্লুয়েন্সটাও স্পষ্ট রয়েছে ইন দ্য পোয়েমস অফ দ্য ইংলিশ পিরিয়ড, ইংলিশ পিরিয়ডের কবিতাগুলোতে। The poems of the earliest French group are closely modeled on French originals. এরপর দেখো আমরা যে প্রথম ভাগটা পেয়েছি সেটা হচ্ছে দ্য ফ্রেঞ্চ পিরিয়ড। দ্য পোয়েমস অফ দ্য আর্লিয়েস্ট ফ্রেঞ্চ গ্রুপ, প্রথম দিকের ফ্রেঞ্চ গ্রুপের যে কবিতাগুলো, আর ক্লোজলি মডেলড অন ফ্রেঞ্চ অরিজিনালস, এগুলো ফ্রেঞ্চ অরিজিনালের উপরে মডেল করা, মানে ফ্রেঞ্চ অরিজিনাল যে লেখালেখিগুলো, ফরাসি ভাষার যে অরিজিনাল লেখালেখিগুলো, সেগুলোর উপরে মডেল করে লেখা হয়েছে ফ্রেঞ্চ গ্রুপের কবিতাগুলো। অফ সাচ পোয়েমস, the longest is The Romaunt of the Rose, an allegorical poem of 8,000 lines written in octosyllabic couplets. Of such poems, এই ধরনের কবিতাগুলোর মধ্যে দ্য লংগেস্ট ইজ, সব থেকে দীর্ঘতমটা হলো দ্য রোমান্ট অফ দ্য রোজ, অ্যান এলিগোরিক্যাল পোয়েম। এটা হচ্ছে এক ধরনের এলিগোরিক্যাল পোয়েম, অর্থবোধক কবিতা, অফ 8,000 লাইন্স, 8,000 লাইনের, রিটেন ইন ওক্টাসিলেবিক কাপলেটস, যেটা ওক্টাসিলেবিক কাপলেটে লেখা আছে। ওক্টাসিলেবিক কাপলেট, দেখো ওক্টাসিলেবিক মানে হচ্ছে 8 সিলেবিক, 8টা সিলেবেল থাকবে, কাপলেটস মানে দুটো লাইন যাদের মধ্যে সুরের মিল থাকে, সেগুলোকে বলা হয় কাপলেট। এ পেয়ার অফ রাইমিং লাইন্স, এ পেয়ার অফ রাইমিং লাইন্স মানে এক জোড়া সুরযুক্ত বা সুরেলা মিলযুক্ত লাইন, তাদেরকে বলা হয় কাপলেট। তাহলে অক্টোসিলেবিক কাপলেটে লেখা এটা, দ্য রোমান্ট অফ দ্য রোজ। টু দিস গ্রুপ বিলংস, এই গ্রুপে রয়েছে দ্য বুক অফ দ্য ডাচেস, দ্য বুক অফ দ্য ডাচেস কবিতাটা। দিস পোয়েম অফ 1369 lines is an elegy written on the death of the wife of Chaucer's patron John of Gaunt, to pay homage to the dead duchess and console the duke. The poem of 1369 lines, এই 1369 লাইনের কবিতাটা, ইজ অ্যান ইলিজি, এটা হলো একটা ইলিজি, রিটেন অন দ্য ডেথ অফ দ্য ওয়াইফ অফ চসার্স প্যাট্রন, যে চসারের প্যাট্রনের স্ত্রীর মৃত্যুর উপরে লেখা এটা, চসারের প্যাট্রনের ওয়াইফের মৃত্যুর উপরে এটা লেখা। চসারের প্যাট্রন কে ছিল? জন অফ গান্ট। জন অফ গান্ট টু পে হোমেজ, হোমেজ দেওয়ার জন্য, শ্রদ্ধার্ঘ্য দেওয়ার জন্য, টু দ্য ডেড ডাচেস, এই মৃত ডাচেসকে, রানীকে, অ্যান্ড কনসোল দ্য ডিউক, এবং সম্রাটকে
সান্ত্বনা দেওয়ার জন্য। ইট ফলোজ দ্য কনভেনশন অফ ড্রিম এলিগরি। ইট ফলোজ দ্য কনভেনশন অফ ড্রিম এলিগরি, এর মধ্যে ড্রিম এলিগরিটা দেখতে পাওয়া যায়। আদার পোয়েমস বিলঙ্গিং টু দিস গ্রুপ, যে অন্যান্য কবিতাগুলো এই গ্রুপের আর হলো দ্য কমপ্লেন্ট আনটু পাইট অ্যান্ড এবিসি অ্যান্ড দ্য কমপ্লেন্ট অফ মার্স। এই কবিতাগুলো মানে ফ্রেঞ্চ গ্রুপের অন্যান্য কবিতাগুলো হলো কি দ্য কমপ্লেন্ট আনটু পাইট অ্যান্ড এবিসি অ্যান্ড দ্য কমপ্লেন্ট অফ মার্স। এখানেও দেখো 2 মার্কসের কোশ্চেন সেট হতে পারে যে নেম 2 or 3 or 4, যে নেম সাম পোয়েমস, নেম সাম পোয়েমস অফ দ্য ফ্রেঞ্চ পিরিয়ড, নেম সাম পোয়েমস অফ চসাস ফ্রেঞ্চ পিরিয়ড, যে চসারের ফ্রেঞ্চ পিরিয়ডের কয়েকটা কবিতার নাম বলো। সাম পোয়েমস অফ দ্য ফ্রেঞ্চ পিরিয়ড আর দ্য রোমান্ট অফ দ্য রোজ, দ্য বুক অফ দ্য ডাচেস, দ্য কমপ্লেন্ট আনটু পাইট অ্যান্ড এবিসি অ্যান্ড দ্য কমপ্লেন্ট অফ মার্স। The second or Italian stage shows a decided advance upon the first in terms of originality, handling of meter and keenness of perception. The second or Italian stage, দ্বিতীয় অথবা যেটাকে ইটালিয়ান স্টেজ বলা হচ্ছে, shows a decided advance, এটা যেন একটা অ্যাডভান্স উন্নতি দেখাচ্ছে আপন দ্য ফার্স্ট, প্রথমটার উপরে। প্রথমটার উপরে বলতে ফ্রেঞ্চ পিরিয়ডের উপরে, যে ফ্রেঞ্চ পিরিয়ডের থেকে অ্যাডভান্সড হচ্ছে ইটালিয়ান পিরিয়ডটা। ইন টার্মস অফ অরিজিনালিটি, হ্যান্ডলিং অফ মিটার অ্যান্ড কিননেস অফ পারসেপশন, মানে এর অরিজিনালিটির দিক থেকে, এর মিটারগুলোকে, কবিতার যে মিটারগুলোকে সেগুলোকে হ্যান্ডলিংয়ের দিক থেকে, অ্যান্ড কিননেস অফ পারসেপশন, এবং এর যে অনুভূতি তার তীব্রতার দিক থেকে ইটালিয়ান স্টেজটা এগিয়ে থাকছে ফ্রেঞ্চ স্টেজের থেকে। টু দিস গ্রুপ বিলং, এই গ্রুপের মধ্যে রয়েছে এনিলিডা অ্যান্ড আরসাইট অ্যান্ড দ্য পার্লামেন্ট অফ ফাউলস। এই গ্রুপের মধ্যে রয়েছে এই কবিতাগুলো, দেখো যে এনিলিডা অ্যান্ড আরসাইট এবং দ্য পার্লামেন্ট অফ ফাউলস। চসাস বেস্ট ন্যারেটিভ ওয়ার্ক ট্রয়লাস অ্যান্ড ক্রুসেইডি অলসো বিলংস টু দিস গ্রুপ। চসাস বেস্ট ন্যারেটিভ ওয়ার্ক, চসারের সব থেকে ভালো ন্যারেটিভ বর্ণনামূলক কাজ ট্রয়লাস অ্যান্ড ক্রুসেইডি, এটাও একটা কবিতার নাম, ট্রয়লাস অ্যান্ড ক্রুসেইডি অলসো বিলংস টু দিস গ্রুপ, এটাও এই গ্রুপেরই। ইট ইজ এ লং পোয়েম, এটা একটা দীর্ঘ কবিতা, অ্যাডাপ্টেড ফ্রম বোকাশিও, এটা বোকাশিওর কাছ থেকে গ্রহণ করা, মানে বিষয়বস্তুটা বোকাশিওর কাছ থেকে নেওয়া। বাট ইন ইটস এমফাসিস অন ক্যারেক্টার ইট ইজ অরিজিনাল অ্যান্ড ইন্ডিকেটিভ অফ দ্য ট্রু লাইন অফ চসাস ডেভেলপমেন্ট। বাট ইন ইটস এমফাসিস অন ক্যারেক্টার, কিন্তু চরিত্রের উপরে গুরুত্ব প্রয়োগ করাতে ইট ইজ অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল, অ্যান্ড ইন্ডিকেটিভ অফ দ্য ট্রু লাইন অফ চসাস ডেভেলপমেন্ট, এবং এটা ইন্ডিকেটিভ, এটা যেন একটা নির্দেশক, এটা নির্দেশক কিসের, দ্য ট্রু লাইন অফ চসাস ডেভেলপমেন্ট, চসারের যে ডেভেলপমেন্ট হচ্ছে তার একটা সত্যিকারের লাইনের। দ্য রাইম রয়্যাল স্টাঞ্জা, এ স্টাঞ্জা অফ 7 10-syllable লাইন্স রাইমিং ABAB BCC is handled with much dexterity in this poem. দ্য রাইম রয়্যাল স্ট্যাঞ্জা, এই রাইম রয়্যাল স্ট্যাঞ্জাটা, রাইম রয়্যাল স্ট্যাঞ্জা বলতে কি, দেখো এটা উইদিন ফার্স্ট ব্র্যাকেট তোমাদের বোঝার সুবিধার্থে দিয়ে দেওয়া হয়েছে, বাট ইন টাইম অফ রাইটিং ডাউন দ্য নোট ইউ নিড নট রাইট ডাউন দিস উইদিন দ্য ব্র্যাকেট, যে যখন তোমরা নোটটা লিখবে পরীক্ষাতে তখন কিন্তু এই উইদিন ব্র্যাকেটে যেটা দেওয়া আছে এটা লেখার দরকার নেই, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য দেওয়া হয়েছে। যে রাইম রয়্যাল বলতে আমরা কোনটাকে বলছি, না রাইম রয়্যাল হলো স্ট্যাঞ্জা অফ 7 10-syllable লাইন্স। একটা স্ট্যাঞ্জা, রাইম রয়্যাল হচ্ছে একটা স্ট্যাঞ্জা যে 7টা 10 সিলেবেলের লাইন, 7টা লাইন থাকবে, যে প্রত্যেকটা লাইনে 10টা করে সিলেবেল থাকবে, রাইমিং, আর যার সুরটা থাকবে এইরকম ABAB BCC, ABAB BCC, মানে ফার্স্ট লাইনের সাথে থার্ড লাইন রাইমিং করবে, সেকেন্ড লাইনের সাথে ফোর্থ লাইন রাইমিং করবে, আবার দেখো এখানে সেকেন্ড লাইন, ফোর্থ লাইন, ফিফথ লাইন রাইমিং করবে, আর সিসিটা আলাদা থাকবে। তাহলে রাইম স্কিমটা হচ্ছে ABAB BCC, দ্য রাইম রয়্যাল স্ট্যাঞ্জা ইজ হ্যান্ডেলড, তাহলে আমরা যদি উইদিন ব্র্যাকেটটাকে বাদ দিয়ে পড়ি, দ্য রাইম রয়্যাল স্ট্যাঞ্জা ইজ হ্যান্ডেলড উইথ মাচ ডেক্সটেরিটি, যে খুব দক্ষতা বা নিপুণতার সঙ্গে এটাকে হ্যান্ডেল করা হয়েছিল ইন দিস পোয়েম, এই কবিতাটাতে, এই কবিতাটাতে বলতে ট্রয়লাস অ্যান্ড ক্রুসেইডিতে। দ্য হাউস অফ ফেম অফ দ্য ড্রিম এলিগরি টাইপ অ্যান্ড দ্য লেজেন্ড অফ গুড উমেন, দ্য ফার্স্ট নোন অ্যাটেম্প ইন ইংলিশ টু ইউজ হেরোইক কাপলেট অলসো বিলং টু দিস গ্রুপ। এই যে দ্য হাউস অফ ফেম, এখানে দেখবে স্পেলিংগুলো চসার এরকমই লিখেছিলেন সে সময়, এই কারণে এগুলোকে এরকমই রাখা হচ্ছে। দ্য হাউস অফ ফেম অফ দ্য ড্রিম এলিগরি টাইপ, যেটা ড্রিম এলিগরি টাইপের একটা কবিতা, মানে দ্বৈর্থবোধক স্বপ্ন, একটা ড্রিম এলিগরি টাইপের একটা কবিতা,
অ্যান্ড দ্য লেজেন্ড অফ গুড উইমেন, এটাও একটা কবিতার নাম। এটা দ্য ফার্স্ট নোন অ্যাটেম্প ইন ইংলিশ, ইংলিশে প্রথম প্রচেষ্টা, মানে জানা গেছে এইরকম প্রথম প্রচেষ্টা টু ইউজ হিরোইক কাপলেট, এটার মধ্যে হিরোইক কাপলেট ব্যবহার করা হয়েছে। হিরোইক কাপলেটটা কি না, রাইমিং পেয়ার অফ লাইন্স, দেখো সুরেলা দুটো লাইন ইন আইএমবিক পেন্টামিটার, এটা আইএমবিক পেন্টামিটারে লেখা, যে সুরেলা দুটো লাইন যেটা আইএমবিক পেন্টামিটারে লেখা। এই যে আইএমবিক পেন্টামিটার কি, আইএমবিক পেন্টামিটারে লেখা ব্যাপারটা, এটা আমরা যখন সেই প্রসোডি পার্টটা আলোচনা করব তখন দেখবে এটা আমাদের কাছে আবার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ইংরেজিতে জানা প্রথম প্রচেষ্টা হেরোইক কাপলেট ব্যবহার করার, সেই কবিতাটা হলো কি না দ্য লেজেন্ড অফ গুড উম্যান। আর হেরোইক কাপলেট দেখবে এটা কিন্তু আমাদের বেশিরভাগ যে এপিক পোয়েট্রিগুলো, মহাকাব্যে কিন্তু হেরোইক কাপলেটটা ব্যবহার করা হয়। দ্য থার্ড অর দ্য ইংলিশ গ্রুপ কন্টেন্স ওয়ার্ক অফ গ্রেটেস্ট ইন্ডিভিজুয়াল অ্যাকমপ্লিশমেন্ট। দ্য থার্ড অর দ্য ইংলিশ গ্রুপ, যে তৃতীয় অথবা ইংলিশ গ্রুপটা, কন্টেন্স ওয়ার্ক অফ গ্রেটেস্ট ইন্ডিভিজুয়াল অ্যাকমপ্লিশমেন্ট, এখানে গ্রেটেস্ট ইন্ডিভিজুয়াল অ্যাকমপ্লিশমেন্টটা আমরা দেখতে পাবো, মানে ব্যক্তিগত যে সফলতা, ব্যক্তিগত সফলতাটা সব থেকে বেশি দেখতে পাবো আমরা থার্ড অথবা ইংলিশ গ্রুপটাতে। টু দিস এজ বিলংস দ্য ওয়াটারমার্ক অফ চসার্স পোয়েটিক ক্যারিয়ার, দ্য ক্যান্টারবারি টেলস। টু দিস এজ মানে এই এজে বিলংস, এই এজে রয়েছে মানে থার্ড এজে বা ইংলিশ গ্রুপে রয়েছে দ্য ওয়াটারমার্ক, মানে ওয়াটারমার্কটা বলতে এখানে তার মেন চিহ্নটা আর কি, অফ চসার্স পোয়েটিক ক্যারিয়ার, চসারের কাব্যিক জীবনের, দ্য ক্যান্টারবারি টেলস, এই ক্যান্টারবারি টেলস এই লেখাটাতে। দ্য ক্যান্টারবারি টেলস এটা হলো চসারের লেখাগুলোর বা তার লিটারারি ক্যারিয়ারের ওয়াটারমার্ক। চসারের সাহিত্যিক জীবনের সব থেকে শ্রেষ্ঠতম সৃষ্টি হলো দ্য ক্যান্টারবারি টেলস। Chaucer's realism and his true significance as a national poet is distinctly discernible in his The Canterbury Tales, where he has painted a truthful picture of the 14th century life by giving a detailed analysis of the habits, customs, clothes, virtues, and follies of a group of pilgrims chosen from different classes and society. চসার্স রিয়ালিজম, যে চসারের যে রিয়ালিজম, অ্যান্ড হিজ ট্রু সিগনিফিক্যান্স অ্যাজ এ ন্যাশনাল পোয়েট, এবং জাতীয় কবি হিসেবে একজন ন্যাশনাল পোয়েট হিসেবে তার যে সত্যিকারের তাৎপর্যটা ট্রু সিগনিফিক্যান্স, সেটা ইজ ডিস্টিংক্টলি ডিসার্নেবল, পরিষ্কারভাবেই বোঝা যায়, ডিস্টিংক্টলি ডিসার্নেবল, পরিষ্কারভাবেই সেটা বোধগম্য হয়, প্রতীয়মান হয় ইন হিজ দ্য ক্যান্টারবারি টেলস, দ্য ক্যান্টারবারি টেলস এই লেখাটাতে। হোয়ার হি হ্যাজ পেন্টেড, যেখানে তিনি চিত্রায়িত করেছেন, আর ট্রুথফুল পিকচার, একটা ট্রুথফুল ছবি, অফ দ্য 14th century লাইফ, 14th century লাইফের, বাই গিভিং এ ডিটেলড অ্যানালিসিস, যেখানে তিনি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়েছেন, অফ দ্য হ্যাবিটস, কাস্টমস, ক্লথস, ভার্চুজ অ্যান্ড ফলিজ অফ এ গ্রুপ অফ পিলগ্রিমস, যেখানে তিনি ডিটেলড অ্যানালিসিস দিয়েছেন, একটা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়েছেন, অফ দ্য হ্যাবিটস, অভ্যাসগুলোর, কাস্টমস, প্রথাগুলোর, ক্লথস, পোশাক আশাকের, ভার্চুজ, গুণাবলীর, অ্যান্ড ফলিজ এবং দোষগুলোর, অফ এ গ্রুপ অফ পিলগ্রিমস, একদল তীর্থযাত্রীর, চোজেন ফ্রম ডিফারেন্ট ক্লাসেস অ্যান্ড সোসাইটি, মানে যে তীর্থযাত্রীগুলোকে বেছে নেওয়া হয়েছে, ফ্রম ডিফারেন্ট ক্লাসেস অ্যান্ড সোসাইটি, বিভিন্ন শ্রেণী এবং সমাজ থেকে। তাহলে বিভিন্ন শ্রেণী এবং সমাজ থেকে বেছে নেওয়া তীর্থযাত্রীদের, তাদের হ্যাবিটস, তাদের কাস্টমস, তাদের ক্লথস, তাদের ভার্চুজ, তাদের ফলিজ, এই সমস্ত কিছু ডিটেলড একটা এনালিসিস দিচ্ছে দ্য ক্যান্টারবারি টেলস। এই ক্যান্টারবারি টেলসের এই এনালিসিসগুলো থেকে এইটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে চসার হচ্ছেন সত্যিকারেরই একজন ন্যাশনাল পোয়েট। দ্য প্রোলগ টু ক্যান্টারবারি টেলস ইজ দ্য প্রোলগ টু মডার্ন ফিকশন, অ্যান্ড দ্য টেলস উইথ দেয়ার ক্যারেক্টার্স অ্যান্ড অ্যাটমসফিয়ার আর মিনিয়েচার নোভেলস। দ্য প্রোলগ টু ক্যান্টারবারি টেলস, যে ক্যান্টারবারি টেলসের প্রস্তাবনা, বা এগুলোকে তো বাংলা করা যায় না, এগুলো অ্যাকচুয়ালি প্রপার নাউন। দ্য প্রোলগ টু ক্যান্টারবারি টেলস ইজ দ্য প্রোলগ টু মডার্ন ফিকশন, যে আধুনিক ফিকশনের প্রস্তাবনা হচ্ছে দ্য প্রোলগ টু ক্যান্টারবারি টেলস, অ্যান্ড দ্য টেলস উইথ দেয়ার ক্যারেক্টার্স অ্যান্ড অ্যাটমসফিয়ার, এবং এই টেলসগুলো, এই গল্পগুলো তাদের ক্যারেক্টার্স এবং অ্যাটমসফিয়ার নিয়ে, তাদের চরিত্র এবং অ্যাটমসফিয়ার নিয়ে, আর মিনিয়েচার নোভেলস, তারা যেন ছোট ছোট উপন্যাস এক একটা, মানে যে প্রত্যেকটা টেল, তাদের ক্যারেক্টার এবং তাদের অ্যাটমসফিয়ার, সেগুলো প্রত্যেকটা টেলই যেন এক একটা মিনিয়েচার নোভেল, একটা ছোট ছোট উপন্যাস। Through this stage, several other short poems, such as The Lack of Steadfastness
and the complaint of Chaucer to his empty purse have been ascribed. Through this stage, এই স্টেজে several other short poems, আরও অনেক ছোট ছোট কবিতা such as the lack of steadfastness, যেমন the lack of steadfastness, এবং the complaint of Chaucer to his empty purse, এটাও একটা লেখার নাম, complaint of Chaucer to his empty purse have been ascribed, এগুলোকেও দেওয়া হয়েছে। যে এই স্টেজের মধ্যে আবার অন্যান্য ছোট ছোট কবিতাগুলো আছে, যেমন the lack of steadfastness এবং the complaint of Chaucer to his empty purse. On the whole, through his mammoth contribution, Chaucer enlarged the scope and range of poetry. On the whole, সামগ্রিকভাবে through his mammoth contribution, তার এই বিশাল অবদানের দ্বারা, mammoth মানে বিশাল, তার এই বিশাল অবদানের দ্বারা Chaucer enlarged the scope and range of poetry. Chaucer বৃহত্তর করেছেন বা বাড়িয়েছেন, প্রসারিত করেছেন দ্য স্কোপ অ্যান্ড রেঞ্জ অফ পোয়েট্রি, যে কবিতার স্কোপকে এবং রেঞ্জকে চসার বাড়িয়েছেন। হি গেভ এ নিউ ফর্ম অ্যান্ড শেপ টু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভার্সিফিকেশন। হি গেভ এ নিউ ফর্ম অ্যান্ড শেপ, তিনি একটা নতুন রূপ এবং একটা নতুন আকার দিয়েছেন টু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভার্সিফিকেশন, ভাষা এবং কবিতাকে তিনি একটা নতুন রূপ এবং নতুন আকার দিয়েছেন। He is truly the father of English language and poetry. তিনি সত্যি ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পোয়েট্রি, ইংরেজি ভাষা তথা কবিতার জনক। I hope it will become helpful to you. So today up to this, we will meet again in our next video. Till then, be happy, healthy, and take very good care of you and of your study.